মাটি দিয়ে সৃষ্টি, আমার মাটিতে জন্ম, মাটিতে আবার মৃত্যু হবে আমার। এই মাটিটি নিষ্কণ্টক হওয়া চাই। কণ্টক হওয়ার পূর্ব শর্ত একটি হচ্ছে দলিল, যে দলিলটি উপরে রেজিস্ট্রেশন করতে হয়। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী। প্রতিদিনের মতো ভবিষ্যতের সম্পত্তি হস্তান্তর আইন ও রেজিস্ট্রেশন, জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রেশন একটি গুরুত্ব ভূমিকা পালন করে। আইনে কোনো দলিলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, সে ব্যাপারে পরিষ্কারভাবে বলা আছে। অবশ্যই রেজিস্ট্রেশনযোগ্য দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রি না হলে ওই দলিল নিয়ে কোনো আলাদা প্রমাণিত হয় না। সাধারণত যে সমস্ত দলিল অবশ্যই রেজিস্ট্রি করা প্রয়োজন তার মধ্যে রয়েছে মূল নির্বিশেষে সব ধরনের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সাপ কবলা দলিল, 2 হেবা দলিল হলফনামা, 3 বন্ধকি দলিল, 4 উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পত্তির বাটোয়ারা দলিল, 5 বায়না চুক্তির দলিল, 6 এওয়াজ বদল দলিল, 7 আমমক্তনামা, 8 উৎস। আমরা যদি এই সম্পত্তি হস্তান্তর আইনের রেজিস্ট্রেশন যে কয়েকটি দলিলের নাম বলা হয়েছে, আমরা একটা জিনিস দেখতে পাই যে আসলে কতদিনের মধ্যে দলিল রেজিস্ট্রেশন করতে হয়। যে তারিখে দলিল সম্পাদিত হয় সেই তারিখ হতে পরবর্তী 3 মাসের মধ্যে ওই দলিল রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রিকারী অফিসের নিকট দাখিল করতে হবে। 3 মাস অতিক্রান্ত হয়ে গেলে দলিল রেজিস্ট্রি করার জন্য গ্রহণ করা হয় না। তবে কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার জন্য সাব রেজিস্ট্রারের কাছে দলিল দরখাস্ত করা যেতে পারে। পরবর্তী 3 মাসের মধ্যে দরখাস্ত করা হলে রেজিস্ট্রেশন ফি এর 10 গুণ পর্যন্ত জরিমানা করে উক্ত দলিল রেজিস্ট্রার আদেশ দিতে পারে। রেজিস্ট্রেশন আইনের 47 ধারায় অনুসারে কোনো দলিল রেজিস্ট্রি না হলে সেই সময় হইতে কার্যকর হতো। দলিল রেজিস্টার হলে ওই একই সময় হতে কার্যকর হবে, অর্থাৎ দলিল সম্পাদন তারিখ হইতে উহা কার্যকর হবে। দলিল রেজিস্ট্রি হইলে একই সময় হতে কার্যকর হবে। রেজিস্ট্রিকরণের সময় থেকে নয়, স্থাবর সম্পত্তি বিক্রয়ের বায়না পত্র লিখিত রেজিস্ট্রি হতে হবে। ওই বায়না সম্পাদনের 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশনে উপস্থাপন করতে হবে। দলিলাদি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিধানগুলি এই বায়না রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভবিষ্যতের জমি রেজিস্ট্রেশনের কথা বলতেছি, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিস্ট্রেশন ফি। আমরা রেজিস্ট্রেশন ফি দুটো ভাগে দেখতে পাই, একটা হলো শহরের রেজিস্ট্রেশন ফি, আর হলো গ্রামের রেজিস্ট্রেশন ফি। এই গ্রামের রেজিস্ট্রেশন ফি, গ্রামের জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি নিয়ে আমরা কয়েকটা খাত দেখতে পাই। একটা হলো নন জুডিশিয়াল স্ট্যাম্প, 2 সরকারি রেজিস্ট্রেশন ফি, 3 স্থানীয় সরকার কর, 4 অফিস খরচ। নন জুডিশিয়াল স্ট্যাম্প ক্রয় মূল্য হচ্ছে শতকরা 3 টাকা। সরকারি রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন অফিস জমা দিতে হয়, শতকরা 2 টাকা। স্থানীয় সরকার কর শতকরা 3 টাকা, অফিস খরচ শতকরা 2 টাকা, সর্বমোট শতকরা 10 টাকা। অর্থাৎ হলো 1 লাখ টাকার জমি আমি যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমার ফি আসবে 10,000 টাকা। শহরের জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প শতকরা 3 টাকা, সরকারি রেজিস্ট্রেশন ফি শতকরা 3 টাকা, উচ্চ আয় কর শতকরা 2 টাকা, স্থানীয় সরকার কর শতকরা 2 টাকা, অফিস খরচ শতকরা 2 টাকা, মোট শতকরা 12 টাকা। অর্থাৎ 1 লাখ টাকায় 12,000 টাকা আমার রেজিস্ট্রেশন ফি আসবে। কিন্তু আমরা যখন বাস্তবে এই জমি রেজিস্ট্রেশন করতে উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিসে যাই, তখন আমাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়। আমরা ভূমি বিষয়ে সচেতনতা না। আজকে যে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যে টাকা, মোটা অঙ্কের টাকা নেওয়াটা আমরা চিত্র দেখতে পাই, এর পিছনে মূল কারণ আমি সচেতন না, আমরা সচেতন না। আমরা যদি তথ্য জানি, আমরা যদি আইন জানি, আমরা যদি নির্ধারিত মূল্য জানি, তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বার্গেনিং করতে পারবো, সংলাপ করতে পারবো। তাহলে আমি যদি নির্ধারিত ফি নাও দিতে পারি, তাহলে আমি আমার কিছুটা অনেকটা কম দিতে পারবো। ফির সাথে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার কর্তৃপক্ষ, আমরা আসলে দলিল সাব রেজিস্ট্রারের ক্ষমতা ও কতিপয় নিশ্চিতকরণের বিষয়ে আমরা একটু জানতে চাই। প্রথমত হচ্ছে রেজিস্ট্রিকারী অফিসার কোনো দলিল বৈধতা বা যথাযথ নির্ণয় করতে পারেন না। তিনি শুধু লক্ষ্য এবং তদন্ত করবেন যে দলিলটি যোগ্য ব্যক্তি কর্তৃক স্বেচ্ছায় সম্পাদিত হয়েছে কিনা। সুষ্ঠুভাবে সম্পাদন হয়ে থাকলে তিনি দলিলটি রেজিস্ট্রি করবেন। 2 সম্পাদনকারী যদি উক্ত দলিলটির সম্পাদন অস্বীকার করে কিংবা দলিল সম্পাদনকারী যদি উম্মত বা মৃত্যু হয়, তবে রেজিস্ট্রি অফিসার তা রেজিস্ট্রি করতে অস্বীকার করতে পারেন।
রেজিস্ট্রেশন আইনে 52 ক সাব রেজিস্ট্রারকে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে। বিক্রেতার নামে সর্বশেষ খতিয়ান যদি বিক্রেতার নাম বিক্রেতার নামে সর্বশেষ খতিয়ান যদি বিক্রেতা উত্তরাধিকারী সূত্র ছাড়া অন্য কোনোভাবে সম্পত্তিটি মালিক হন, বিক্রেতা বা তার পূর্বসূরীর নামে খতিয়ান যদি বিক্রেতা উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটি মালিক হন, সম্পত্তির প্রকৃতি, সম্পত্তির মূল্য, সম্পত্তির একটি ম্যাপ যাতে দিক নির্দেশনা চৌহদ্দি থাকবে, বিগত 25 বছরের মালিকানা সংক্ষিপ্ত ইতিহাস, বিক্রেতা হলফনামা যাতে বিক্রেতা হলফ করে বলেন যে সম্পত্তি অন্য কোনো কাছে বিক্রি করা হয়নি, তিনি এ আইনগত দিক মালিক। দর্শক, আজকের আমার এই জমি রেজিস্ট্রেশন ফি এবং যে সাব রেজিস্ট্রারের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মধ্যে দিয়ে যদি কোনো তথ্য আপনাদের সহায়ক হয়, আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য। পরবর্তী ভিডিওটি নিয়ে আগামীকাল এই সময় আবার দেখা হবে। খোদা হাফেজ।